কি হলো? 12টা বেজে গেছে, এখনো শোনি? বুঝতে পারিনি। আজ আবার কি নতুন হাঙ্গামা বাঁধিয়েছো বলো তো? কে বললে? কেউ বলেনি। আমি তোমায় বলেছি না আমি হাত গুনতে পারি? পারলে তো ভালোই। তা তোমার গোয়েন্দাটি আমার নামে আর কি কি দোষ দিয়েছে শুনি? গোয়েন্দা কোনো দোষ দেয়নি, দোষ দিচ্ছি আমি। আচ্ছা সৌদামিনী, এত অল্পে তোমার রাগ হয় কেন বলো তো? অল্প? আমার মামা বলতেন লঘুগুরু বোধটা আপেক্ষিক। ও কথা থাক। তুমি যে এত বলছো, এত অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। আমি বৈষ্ণব, নিজের ওপর অত্যাচারে আমার রাগ নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর আজ থেকে তোমাকেও তাই হতে হবে। গাছের মতন মুখ বুঝে অন্যায় সহ্য করা আমার কাজ নয়, তা সে যে প্রভুই আদেশ করুন না কেন। আর যে ভগবান মানে না, তার আবার মহাপ্রভু কি? তুমি তুমি ভগবান মানো না? হ্যাঁ, আমি ভগবান মানি না। ভগবান মানো না কেন? নেই বলে মানি না, মিথ্যে বলে মানি না। হ্যাঁ, শুনেছিলাম যে তোমার মামা নিজেকে নাস্তিক বলতেন। ভুল বললে, নাস্তিক নয়, অ্যাগনস্টিক বলতেন। অ্যাগনস্টিক? সে আবার কি? যারা অ্যাগনস্টিক তারা ভগবান আছে বা নেই সেই সম্পর্কে কোনো কথাই বলেন না। তারা বলেন থাক, এসব কথা এখন থাক। আর কোনোদিন তুমি এই আলোচনা আমার সামনে করবে না। যাই, মাদুরটা নিয়ে আসি। মা, ও মা, এবারে জল খাবারে কতটা ময়দা নেবো দেখিয়ে দাও। তা আমাকে কেন বাছা? এখন থেকে যা করবে ওই বড় বউকে জিজ্ঞেস করে করো। শোনো কথা, আর বড় বউ তো এখন নতুন কোণে বউ গো, আর কটা দিন যেতে দাও। নতুন কোণে বউ তো কি হয়েছে, কচি খুকি তো আর নয়। ওই বয়সে আমার দুটো ছেলে। যাক, এই ব্যাপার আমার কথা বলার দরকার নেই, যার ব্যাপার সেই বুঝবে। আমি তাহলে ময়দার বয়ামটা নিয়ে আসি তোমার কাছে। হ্যাঁ রে মুক্ত, তুই তো এখানে কমাস লোক রয়েছিস। এই বাড়িতে বিকেলের দিকে কে কখন নুচি খায় দেখিস নি? কাল আমার অকিলের পেট ভরেনি, আপিসে হাড় ভাঙা খাটনি খাটি, বাড়ি ফিরে যদি এই পেট ভরে নুচি না পেল। হ্যাঁ, সে তো ঠিক কথা মা, এই তো আমাদের মশলা পেশা নয়, এ হচ্ছে কলম পেশা। তাহলে আমি একটু বেশি করে ময়দা নিতে বলি, কি বলো? তাই নিতে বলো বাচ্চা, বেশি করে ময়দা আমাকে রাখতে বলো। বামুন মাকে বলো আমার অকিল ফিরলে যেন গরম গরম ভেজে দেয়। আচ্ছা আচ্ছা মা। আমার হয়েছে যত জ্বালা, শান্তিতে যে একটু পান সেজে রাখবো তার উপায় নেই। কি পড়ছো? ও, তুমি এসে গেছো আজ এত তাড়াতাড়ি? আজকে আর কাজ করতে ইচ্ছা করলো না, আর বংশীটাও চলে গেল তাড়াতাড়ি। ও, বললে না তো কি পড়ছো? এ টেল অফ টু সিটিজ, ফরাসি বিপ্লবের গল্প। ও, তাহলে তো খুব কঠিন। না না, খুব সুন্দর। তুমি পড়বে? আসলে ওই ইংরেজি ভাষাটা আমার আবার। তুমি পড়ে নাও, পড়ে আমাকে গল্প শুনিও। শোনাবো। শোনো, তুমি তো আরো পড়তে পারতে। শুনেছিলাম তুমি নাকি পড়াশোনায় খুব ভালো ছিলে। পড়াটা হঠাৎ ছেড়ে দিলে কেন?
নিজের ইচ্ছে তো ছাড়িনি সৌদামিনী। বাবা যখন মারা গেল আমি এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি। অখিল নিখিল তখন কোলের শিশু, আমার কতই বা বয়স। ব্যবসার হাল ধরলাম, চারিদিকে আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাই চেষ্টা করছে আমাদের সবকিছু ঠকিয়ে নেবে বলে। পড়াশোনাটা আর হলো না। মাঝে মাঝে ভীষণ আফসোস হয় জানো। তারপর অখিল নিখিলকে বড় করলাম, ওরা পড়াশোনা করলো, তাতেই আমার আনন্দ। তুমি একদম আমার মামার মতো। অন্যের আনন্দে আনন্দ পেতে ওনার জুড়ি মেলা ভার ছিল। জানো, দুঃখকে ভাগ করে নিলে তার ভার লাঘব হয়। সুখের বেলায় আবার ঠিক উল্টো, ভাগাভাগিতে আনন্দ খালি বেড়েই চলে। তা সে আনন্দ তোমারই হোক বা অপরের। তুমি আমাকে খুব খারাপ ভাবো না? কেন সৌদামিনী? আমি ঝগড়া করি, রাগ করি। আমার উপর অবহেলা দেখে তোমার কষ্ট হয়, ক্লেশ হয়, তাই তুমি রাগ করো, বুঝি। কিন্তু আসল কথা কি জানো সৌদামিনী? আহরণে কোনো আনন্দ নেই, সব আনন্দ ত্যাগে। তুমি এসো আমার কাছে, তোমাকে একটা কথা বলি। বুদ্ধদেব থেকে শ্রী চৈতন্যদেব সবাই জীবনে শুধু ত্যাগ করেছেন। জাগতিক অর্থ, যশ, খ্যাতি, সম্মান সবকিছু। কেন? পরমানন্দ লাভের আশায়, সেই পরমাত্মার সঙ্গে মিলনের আশায়। আর সেই মিলনের পথে না আছে কোনো দেশ, ক্লেশ, হিংসা, রাগ, কিছু নেই। আছে শুধু ত্যাগ। নারীর সঙ্গে পুরুষের মিলনে যেরকম সৃষ্টির সার্থকতা, ঠিক সেই রকম জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে জীবনের সার্থকতা। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আমি অবশ্য ঘুমিয়েছি অনেক পরে, প্রায় ভোর রাতে। তবে তোমার ঘুম ভেঙে যাবে বলে আমি নড়ে বসিনি। যাই, স্নানটা সেরে আসি। আজকে একটা বেনিয়ম হয়ে গেল যে। কি? কাল রাতে তোমার আর আলাদা শোয়া হলো না। নিয়ম বেনিয়মে আমি অত বুঝি না। ছাড়ো, হাতটা ছাড়ো, ছাড়ো। বাবু। কিরে রতন? মানে ওই এই বাবুটি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো আপনি আমাকে ঠিক চিনবেন না। আমার নাম নরেন্দ্রনাথ মজুমদার, নিবাস রঘুনাথপুর। আমি কলেজে নিখিলের সহপাঠী। ও, রঘুনাথপুর। তা রঘুনাথপুর তো আমার শ্বশুর বাড়ি, আর মজুমদাররা সেখানে জমিদার, তাই না? ওই আর কি। আমি রঘুনাথপুর গেছি ধান গস্ত করতে। বাবা, কি বিশাল বাড়ি আপনাদের! হ্যাঁ, যেন রাজপ্রাসাদ। তা আমার স্ত্রী সৌদামিনী। সৌদামিনী মানে সদু?
ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি ওকে বিলক্ষণ চিনি। ওর মামা ব্রজেশ্বর বাবু আমাকে খুব স্নেহ করতেন। আচ্ছা, নিখিল এখনো কলকাতা থেকে ফিরে আসেনি না? ও আমাকে বলেছিল আমাকে নিয়ে চিতর বিলে হাঁস শিকার করতে না যাবে। না না না, নিখিল ফিরে আসেনি তো কি হয়েছে? আপনি এক নিখিলের সহপাঠী, তাই আমার শ্বশুর বাড়ির গ্রামের লোক, আপনি তো আমার অতিথি। তবে ওই চিতর বিলে হাঁস শিকার করার ব্যাপারটা নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। একটা কাজ করুন, আপনি বিশ্রাম করুন। আমি আসলে একটু ব্যবসার কাজে বেরোচ্ছি, তবে আমি সৌদামিনীকে বলে যাব যাতে আপনার দেখাশুনো করে। রতন, আগে বাবুটিকে হাত মুখ ধোবার জল দে। আপনি কোনো চিন্তা করবেন না। নমস্কার, আমি সৌদামিনীকে বলে যাচ্ছি। আসুন। সৌদামিনী, একটা জরুরি কথা ছিল। বলো, কিন্তু যা বলা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ পড়ে আছে। ওই তোমাদের গ্রামের নরেন বাবু এসেছেন। নিখিলের কিরকম কলেজের বন্ধু। নিখিলই কবে বলেছিল চিতর বিলে হাঁস শিকারের কথা, তো উনি চলে এসেছেন। আমি তো থাকতে পারবো না, পাট গস্ত করতে আমাকে যেতে হবে। তা তুমি একটু দেখো না, শ্বশুরবাড়ির লোক, মানে অতিথির আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। তুমি কখন আসবে? আমি নৌকোয় যাব, রাতটা ওখানে থাকবো। জোয়ার না এলে তো আসতে পারবো না, এই ধরো কাল সন্ধ্যের পর। না না, তাহলে ওনার অন্য কোথাও থাকবার ব্যবস্থা করো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে ওনার সামনে বেরোবো না। ছি ছি, শুধু তা কি হয়? অতিথি হলো নারায়ণ। আর তাছাড়া মায়ের ব্যথাটাও বেড়েছে, মাও তো কিছু করতে পারবে না। আমি না হয় সব ঠিক করে রেখে যাচ্ছি, তুমি সামনে না বেরো, আড়ালে থেকে একটু গুছিয়ে দিও। হ্যাঁ, শোনো, আমি আসছি। সৌদামিনী, শুধু সত্যি করে বলো তো, তুমি এখানে কেন এসেছো? শিকার করতে? বলছি। আগে বলো। তাহলে তাহলে শিকারে গেলে না কেন? তোমার স্বামীর হুকুম পাইনি। তিনি বেরোনোর সময় আমাকে বলে গেলেন, আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। তাহলে ফিরে যেতে পারতে। শুধু টাইফয়েডে মরতে মরতে যখন বেঁচে উঠলুম, যখন জানতে পারলুম তুমি অন্য কারোর হয়ে গেছো, তখন বারবার ভগবানকে জিজ্ঞেস করলুম, হে ভগবান, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? তুমি ভগবান মানো? না, মানে হ্যাঁ, ঠিক জানি না। আসলে সে সময় মনটা দুর্বল ছিল তো। সে কথা থাক, কি বলছো বলো। যেদিন জানতে পারলুম তুমি অন্যের হয়ে গেছো, সেদিন মরে যেতে ইচ্ছে করলো। কিন্তু যখন জানতে পারলুম তুমি আমারই আছো, শুধু নামেই অন্যের স্ত্রী, একদিনের জন্য তার শয্যা। ছি ছি, চুপ করো। কার কাছ থেকে শুনলে এসব কথা? কে বললে তোমাকে? তোমাদের দাসী মুক্ত, তার কাছে। ও, মুক্ত। মুক্ত তাহলে তোমার লোক, স্পাই। সে আমাদের জমিদারিতেই থাকে। আসলে এখান থেকে ছুটি নিয়ে গিয়ে সে তোমার সব খবর আমাকে দিয়ে আসে। আচ্ছা শুধু
এমনি করেই কি আমাদের বাকি জীবনটা কেটে যাবে? আমি যদি অসুখে না পড়তুম, তাহলে কি কেউ আমাদের এমন করে আলাদা করে রাখতে পারত? লোকে ভগবান ভগবান করে, তিনি যদি সত্যি থাকতেন, আচ্ছা কি দোষে আমাদের এমন করে আলাদা করে দিয়েছেন বলো তুমি? আর তুমি বা কেন এমন মুখ্য লোকের সাথে যে... নরেন্দা, এসব কথা থাক। আচ্ছা থাক, কিন্তু যদি জানতে পারতুম তুমি অন্তত সুখে আছো, তাহলে মনে কিছুটা সান্ত্বনা পেতাম। কিন্তু আমার তো আর কোনো সম্বলই রইল না। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? পৃথিবীতে এমন কোনো সভ্য দেশ নেই যেখানে এত বড় অন্যায় হয়। মেয়ে মানুষ বলে কি তোমার নিজের কোনো সত্তা নেই? তোমাকে জোর করে বিয়ে দিয়ে সারা জীবন দগ্ধ করার অধিকার এই সংসারে কার আছে? তুমি আমাকে কি করতে বলো? আমি কিছুই বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে মৃত্যু আমাকে একদিন ছিনিয়ে নিয়ে যেতে এসেছিল, আজ আমি নিজেকে তার হাতে সঁপে দিতে চাই। অন্তত মৃত্যুর পর তোমার ওই দু চোখের দুফোঁটা জল তো অন্তত পাবো। বলি, তোমাদের কথা শেষ হলো বাছা? এইবারের লোকগুলো তো আবার তেমন সভ্য নয়। এইভাবে জানলার পাশে কান্নাকাটি করতে দেখলে হয়তো খারাপ ভাবতে পারে। তাই বলছিলাম, এই বাবুটিকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কান্নাকাটি করলে সব দিক থেকে ভালো দেখে নেব মা। মা! তাই তো বাচ্চা, আমি খালি ভেবেই মরি, আমার বৌমাটি এত কষ্ট করে মেঝেতে শুয়ে শুয়ে কাঠ তপিসি করে, তা বেশ। তো শুনলাম এই বাবুটি নাকি দুপুরবেলা চা খাবে। চা হয়ে গেল তাই তো উঠে আসা। তা বাচ্চা, একবার জিজ্ঞেস করো না, চায়ের পেয়ালা কি ঘরে এনে দেব, নাকি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? মাটিতে শুয়ে কার জন্য রোজ তপিসি করি সে কথা তুমি জানলে কি করে? তুমি কি রোজ ছেলে বউয়ের ঘরে আড়ি পাতো? হ্যাঁ, পুরা কপাল। আমার আর আড়ি পাতার সময় কোথায় বৌমা? সংসারে কাজ করেই সেরে উঠতে পারি না, তার উপর মরছে কিনা এই বাতে। আমাদের বাবুটির জন্য চা তৈরি করতে হলো। বেশ, আমি নয় ঘরেই পাঠাচ্ছি। শুনলুম এই বাবুটি নাকি ভারী লজ্জা, হয়তো আমার সঙ্গে চাই খাবে না। না না বাবু, তুমি ওকে ঘরে ডেকে নাও, আমি যাচ্ছি।